তাহলে আমরা কি দেখতে পেলাম যে অ্যাক্টিভ ভয়েসের শুরুতে ডুডাস থাকলে এই ডুডাসের পরিবর্তে কি লিখতে অ্যামিজার, আর যদি অ্যামিজার, হ্যাঁ আর যদি ডিড থাকে তাহলে ডিডের পরিবর্তে লিখতে ওয়াজ ওয়্যার। এই নিয়মটা তো বুঝছো তাই না? খুব সহজ নিয়ম। জি স্যার। এখন কোশ্চেন হলো যে যদি ডু ডাজ না থাকে অন্য বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, মডেল ভার্ব থাকে, মানে অন্য টেন্সে থাকে, তাহলে আমরা কি করব? যেমন ধরো বাক্যটা এরকম যদি থাকে, ধরো অ্যাক্টিভে লেখা আছে যে ইজ হি রাইটিং এ লেটার। এবার দেখো সেন্টেন্সটা তোমার কন্টিনিউয়াস টেন্সে। এখন কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে বা পারফেক্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, আমরা অক্সিলারি ভার্বটা শুরুতেই লিখব যে ইজ, এ লেটারকে সাবজেক্ট করো, ইজ এ লেটার। এখন ওই যে টু বি ভার্বের যে অতিরিক্ত অংশ বসাইতে হয়, যে সকল কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারে পরে বিইং বসে, সকল পারফেক্ট টেন্সে বিন বসে, শ্যাল উইল বা মডেল ভার্বের পরে বি বসে, এই যে পড়ছে এই অতিরিক্ত অংশটা তোমার এইখানে চলে আসবে স্যার বিং। হ্যাঁ বিইং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে কন্টিনিউয়াস টেন্সে তোমার বিইং হবে। তাহলে তুমি লিখলা ইজ এ লেটার বিইং, এখন V3 রিটেন বাই here objective form him, is a letter being written by him। আবার ধরো যদি পারফেক্ট টেন্সে থাকে, যেমন has he eaten the fruits, has he eaten the fruits। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে এক্সাম্পল লেখার একটা কারণ আছে। এখানে দেখো সাবজেক্ট হি ছিল, বিদায় হ্যাজ হইছে। এখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে অবজেক্ট কিন্তু লেখা আছে ফ্রুটস, এটা কিন্তু প্লুরাল আছে, তাই আছে না? হ্যাঁ ভাবে। আচ্ছা, এখন প্লুরাল যদি থাকে সেই ক্ষেত্রে প্লুরালে তো আর হ্যাজ বসবে না। হ্যাভ তাহলে আমাকে এখানে লিখতে হবে হ্যাভ দ্য ফ্রুটস বিন ইটেন বাই দ্য ফ্রুটস বিন ইটেন। তাহলে এই ভার্বটা বসবে এখানে, কি সাবজেক্ট হচ্ছে, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমার এই জায়গায় ভার্বটা আসছে। তাহলে হ্যাভ দ্য ফ্রুটস, আর সকল পারফেক্ট টেন্সে কি বসে বিন, বসে হলো বিন। এখানে একটা সুবিধা আছে যে V3 করাই থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে আছে। তাহলে ইটেন বাই এর অবজেক্টিভ ফর্ম হিম, ঠিক আছে। আবার ধরো যদি এরকম থাকে যে উইল হি ডু দা ওয়ার্ক, উইল হি ডু দা ওয়ার্ক প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তুমি যখন প্যাসিভ করবে তে উইল বাক্যের শুরুতেই বলবে, শুরুতে লিখবে উইল দা ওয়ার্ক, হ্যাঁ বি ডান বাই হিম, হ্যাঁ বি ডান বাই হিম, শেষে কোশ্চেন। এই নিয়মগুলো একবারে সহজ। এখন আমরা একটু খেয়াল করব একটা জিনিস, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। যেমন হি, এটা হলো সাবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্ট, আর এটার অবজেক্টিভ ফর্ম কি হিম। হ্যাঁ, যেমন হি যেরকম সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম হলো হিম, তাই না? একইভাবে হু, এটা হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হলো হুম। এই হ্যাঁ, হু এর সাবজেক্ট আর এটার অবজেক্টিভ ফর্ম হলো হুম। এছাড়া অন্য যত কোশ্চেন ওয়ার্ড আছে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো যা আছে ওগুলো সাবজেক্টিভ ফর্মও যা, অবজেক্টিভ ফর্মও তা একই, ওগুলো কোনো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে হু আর হুম, এই দুইটার মধ্যে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, যে অ্যাক্টিভে যখন লেখা আছে যে হু মেক্স আ নয়েজ, এই এক্সাম্পলটা খুব ভালো করে খেয়াল করো। হু মেক্স আ নয়েজ, এই বাক্যে এই হু হলো তোমার সাবজেক্ট, মেক্স হলো ভার্ব, এ নয়েজ হলো অবজেক্ট, ঠিক আছে? তাহলে হু সাবজেক্ট, মেক্স ভার্ব, আর এ নয়েজ হলো অবজেক্ট। আমি প্রথম যেটা করব, এটা রং, ভুল করাই তোমাদেরকে শেখানোর জন্য বা ভালো করে একটু বোঝানোর জন্য। তাহলে দেখো আমাদের নিয়ম কি। এক নাম্বার নিয়ম হলো অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। তাহলে এ নয়েজ, তাই না? আর এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যামিজার বসে ইজ,
কিন্তু সেন্টেন্সটা তোমার ইন্টারগেটিভ, তাহলে এই ইজটা সাবজেক্টের কোথায় চলে আসবে? আগে চলে আসবে। ঠিক আছে না? স্যার এটুকু বুঝতে পারছো? জি স্যার জি ইজ স্যার এ নয়েজ, ইজ কেন আগে চলে আসলো? আচ্ছা, এরপরে নিয়ম কি? মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই, এখন এই হু এর অবজেক্টিভ ফর্ম হুম, এরকম লেখার কথা, তাই না? এরকম জি, স্যার। কিন্তু লেখার কথা, কিন্তু সমস্যা স্যার। হলো যে এই কোশ্চেন ওয়ার্ড গুলো কখনোই বাক্যের শেষে বসে না। তাহলে এই যে বাই হুম তুমি যেটা লাস্টে লেখতা, তাহলে ওই বাই হুমটাই বাক্যের শুরুতে লিখতে হবে। বুঝতে পারছো কি? তাহলে এটাকে ভয়েস কিভাবে করবা? তাহলে আমরা হু থাকলে এই যে হু আমরা বাই যুগে লাস্ট অবজেক্ট লিখতাম, কোশ্চেন ওয়ার্ড বাক্যের শেষে বসে না। এইজন্য তুমি শুরুতেই লিখে নিবে যে বাই বাই হোম হুম, বাই স্যার আর কোন সেন্টেন্সে কি এরকম করা যাবে, মানে প্রথমে আনা যাবে? না না না, শুধু হুর যুক্ত ক্ষেত্রে হু যদি থাকে তাহলে এরকম হবে। তাহলে বাই হুম ইজ এ নয়েজ মেড। মেড। এখানে প্রশ্ন দিচ্ছি না, আসলে বাই হুমটা লাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু কোশ্চেন ওয়ার্ড গুলো কখনো বাক্যের শেষে বসে না। তাই যে অবজেক্টটা তুমি বাক্যের শেষে লিখতা সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে। এখানে কিন্তু আবার একটা কোশ্চেন আছে যে হু থাকলেই কি বাই হুম হবে? না, হু থাকলেই কিন্তু বাই হুম হবে না, ওই ভার্ব অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। নো থাকলে পরে টু নো হুম থাকলে হবে, টু প্লিজ ডিসপ্লিজ অ্যানয় স্যাটিসফাই এগুলো থাকলে উইথ হুম হবে, সারপ্রাইজ With থাকলে অ্যাট হুম হবে। মানে ভার্ব অনুযায়ী তোমার প্রিপোজিশনটা বসাতে হবে। ধরো তুমি এরকম দিলা যে হু নোজ দা ম্যান, কে লোকটিকে চিনি। আচ্ছা, এখন নো ভার্ব থাকলে আমরা জানি কি টু প্রিপজিশন যোগে অ্যাক্টিভেট হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট করতে হয়, তাই জানো না? তাহলে হ্যাঁ, তুমি স্যার। এখানে লিখবা টু হুম। টু হুম। হ্যাঁ, টু হুম প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে ইজ টু হোম ইজ দা ম্যান ইজ নো নোন। নোন হ্যাঁ, টু হুম ইজ দা ম্যান নোন। তোমরা কি নিয়মটা ভালো করে বুঝতে পারছো? জি স্যার কারো সমস্যা আছে? না স্যার না না, আচ্ছা। আর যদি আর পরেরটা হলো একবারে সহজ, বাক্যে যদি হুম থাকে তাহলে কোনো সমস্যা নেই। হুম থাকলে তাহলে তোমার হুমের পরিবর্তে হু লিখতে হবে। যেমন এরকম থাকলো যে হুম ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই বাক্যে অবজেক্ট কে? স্যার স্যার হচ্ছে আরেকবার স্যার বলেন। হুম হুম ডু হুম ইউ? ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? এখানে অবজেক্ট whom? কে? অবজেক্ট স্যার হুম হুম। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড। আসলে বাক্যটা এরকম ছিল, ডু ইউ ওয়ান্ট হুম, তুমি কাকে চাও। অবজেক্টটা লাস্টে থাকার কথা, কিন্তু কোশ্চেন ওয়ার্ড বাক্যের লাস্টে বসে না, এই জন্যই বসে না। অবজেক্টটা তোমার শুরুতে আসছে। এই বেটা হলো তোমার এখানে অবজেক্ট, এটা তো অক্সিলারি ভার্ব, এটা হলো তোমার সাবজেক্ট, আর এটা হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। এই অবজেক্টকে আমরা কি করি? অবজেক্টকে সাবজেক্ট করি। তাহলে হু থাকলে হুম থাকলে আমরা লিখবো হু। হু হ্যাঁ, হু who। ইজ এখন ওয়ান্টেড দেখো, বাই ইউ? হ্যাঁ ডু ডাজ আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হু ইজ। এখন ওয়ান্টেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ওয়ান্টেড ওয়ান্টেড বাই ইউ হইল By সাবজেক্ট, এটার you. অবজেক্টিভ ফর্ম ইউ থাকে। ইউ তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ভালো করে বুঝছো? জি স্যার। কারো সমস্যা আছে? না স্যার। না আচ্ছা, স্যার আরেকটা এক্সাম্পল দেখো, যেমন এরকম দিলাম আমি যে হোম ইজ হি টিচিং ইংলিশ। হুম ইজ হি টিচিং ইংলিশ, তিনি কাকে ইংরেজি পড়াচ্ছেন। তাহলে এই হুমের পরিবর্তে তুমি কি লিখবা? হু। এখন who? খেয়াল করো, কোন টেন্স আছে? ইজ টিচিং, স্যার এটা কন্টিনিউয়াস Continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ, তাহলে হুর পরে ইজ বসলো, আর কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বি ভার্ব কি বসাইতে হয়? Being. বিং। তাহলে হু ইজ বিং, এখন টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট, টি এ ইউ জি এইচ টি। এই টট বানানে কইল ভেজাল আছে, অনেক সময় তোমরা ও লিখে ফেলো, আসলে ও না, টি এ ইউ জি এইচ টি। তাহলে হু ইজ বিং টট ইংলিশ, হ্যাঁ ওইটার মধ্যে কিন্তু ভুল যায়। হ্যাঁ, ইংলিশ বাই এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট হলো হিম। এই যে তোমার এখানে সাবজেক্ট আছে, তাই না? এখানে সাবজেক্ট আছে না, ওইটাকে অবজেক্ট করে দিলে। এই দুইটা নিয়ম বুঝতে পারছো? জি স্যার। স্যার এখন এই হু এবং হুম ব্যতীত
অন্য যত কোশ্চেন ওয়ার্ড আছে ওগুলোর কিন্তু সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সেম, একই। এই জন্য ওগুলোর কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমি এরকম লিখেছি যে, হয় না। পয়েন্ট দিয়ে দিব। আচ্ছা দিলা, আচ্ছা যে এরকম দিছো যে হোয়েন ডাজ হি ডু দা ওয়ার্ক, সে কখন কাজটা করে, হোয়েন ডাজ হি ডু দা ওয়ার্ক। এখন এই বাক্যে হোয়েন যেরকম বাক্যের শুরুতে আছে তুমি প্যাসিভ ভার্বের শুরুতে লিখেই দিবে, ওর কোনো পরিবর্তন নেই। হোয়েন, এখন ডু ডাজ আছে তাহলে আমি যা, হোয়েন ইজ এখন অবজেক্ট কেরা দা ওয়ার্ক, হোয়েন ইজ দা, হ্যাঁ ওয়ার্ক না বি তো হবে না, ইজ তো লেখছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডান বাই হিম। হ্যাঁ হ্যাঁ গুড। হোয়েন ইজ দা ওয়ার্ক Done ডান by বাই এর অবজেক্টিভ ফর্ম দিলা হিম। একদম ক্লিয়ার? স্যার। আরেকটা एग्जांपल দেখো, আমি যদি এরকম লিখি যে হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, তাহলে হোয়াট এর তো আর চেঞ্জ হবে না, তাই না? হোয়াটই লিখি, হোয়াট হ্যাজ, What has হ্যাঁ বিন। হোয়াট হ্যাজ, এখন দেখো এটা Been. কোন টেন্সে আছে, হোয়াট হ্যাজ বিন, এরপর What has ডান, ডান বাই হিম। been By? done by you? ডান বাই, এই যে He, সাবজেক্ট he. হলো হি, তাহলে তুমি হিম লিখলা। এই হলো তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সের চেঞ্জ অফ ভয়েস। একদম ক্লিয়ার? Yes, জি, sir. আর স্যার। সমস্যা আছে? না স্যার। থ্যাংক ইউ। এখন আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিন্তু আরো সহজ, তাই না? একদম জি সহজ। স্যার, খুবই সহজ এইটা। ওইটা ইম্পারেটিভটা করে খুব মজা পাওয়া যায়, ওটার মধ্যে কোনো ডিস্টার্ব নাই। ইম্পারেটিভ হবে ইম্পারেটিভ হইলে তুমি একটা স্ট্রাকচার সবসময় মনে রাখবা যে প্রথমেই লেট প্লাস অবজেক্ট প্লাস প্লাস বি। বি প্লাস বি ভি3, 3। তারপরে হলো তোমার বাকি অংশ মানে এক্সটেনশন, অতিরিক্ত অংশ যা থাকে। এখন আমরা যেভাবেই করি না কেন শুরুতে আমাকে লেট আনতে হবে, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট, তারপরে বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর ওই বাক্যে অতিরিক্ত যত অংশ আছে সব পাস্ট পার্টিসিপলের পরে লিখি। এখন আমি বলছি এরকম যে ধরো অ্যাক্টিভে লেখা আছে স্পিক টু হিম, স্পিক টু হিম, তার সাথে কথা বল, তাহলে এই বাক্যে অবজেক্ট কে হিম, তুমি লিখলা লেট লেট হিম বি স্পোকেন। হ্যাঁ স্পোকেন, স্পোকেন টু। হ্যাঁ এখন এই যে টুটা অতিরিক্ত রয়ে গেল, ওরে লাস্টে বসাই দিলে। সবসময় তুমি ওই স্ট্রাকচার অনুযায়ী লিখবে, লেট হিম বি স্পোকেন টু। বাক্যটা যদি এরকম থাকে যে ধরো টেল হিম টু গো, তাকে যেতে বলো, টেল হিম টু গো, তে তোমাকে Let চিন্তা him করতে to হবে go প্রথমে, to হ্যাঁ, Let him go. object, Let him be told to go. let him be Be told to go. told, এখন টু গো অতিরিক্ত আছে, ওরে লাস্টে বসাই দিলে টু গো, let him be told to go। কখনো কখনো হয়তো তোমার নাউন ক্লজ থাকতে পারে, যেমন এরকম দিলাম যে ডু হোয়াট ইউ লাইক, তোমার যা মন চায় তাই করো। এই হোয়াট ইউ লাইক পুরোটা কিন্তু অবজেক্ট, Sir, তাহলে তুমি কি লিখবা, জি, what স্যার। you like be Yeah. let What you let, what you হোয়াট ইউ লাইক বি ডান। লাইক বি, এখন এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হইলো ডান। ডান। হ্যাঁ এই নিয়মটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা জি, এখন স্যার। সেন্টেন্সে যদি ডু নট অথবা ডোন্ট থাকে বা নেভার থাকে বা অলওয়েজ let থাকে, not. হ্যাঁ ডু নট বা ডোন্ট থাকলে আমরা কি লিখবো, লেট Let নট। আর যদি Let অলওয়েজ not. বা নেভার থাকে সেটা ভি3 এর পূর্বে বসানোই বেটার। যেমন এরকম দিলাম যে ডু নট মেক আ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ। আচ্ছা তাহলে আমরা শুরুতে কি লিখবো, a noise Let be not made. Let Be made. not. Noise be made. noise be Made. made, let not a noise be made। আবার যদি থাকে always speak the truth, always speak the truth, always speak the truth, তাহলে তুমি লিখবা let Let the truth always be spoken. let the truth be, এই যে এখানে always লিখে দিবে,
অলওয়েজ স্পোকেন। মানে অ্যাডভার্ব গুলো এই V3 এর পূর্বে লেখাই ভালো। কেউ যদি লেখে যে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, ওই বাক্যটাও কিন্তু কারেক্ট, কিন্তু আমাদের সবচেয়ে ভালো হইল যে অ্যাডভার্ব গুলোকে V3 এর পূর্বে ব্যবহার করা উচিত। আর যদি নেভার টেল এ লাই থাকে, নেভার টেল এ লাই এই নেভার দিয়ে কয়েক ভাবে করা যায়। যেমন ধরো এরকম থাকলো যে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। আচ্ছা, তুমি লিখতে পারবা যে লেট নেভার এ লাই বি টোল্ড। আবার তুমি যদি এরকম করো যে লেট এ লাই বি নেভার টোল্ড, তাও হবে। অথবা তুমি যদি বলো যে লেট নট এ লাই বি, তাহলে এই নেভারের পরিবর্তে এভার লিখবা, এভার টোল্ড। এভার। তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ। আবার যদি কেউ লেখে এভার বি টোল্ড, তাতেও কিন্তু হবে, ওইটা কিন্তু বাক্য ভুল হবে না। তুমি এরকম লেখলা লেট নট এ লাই এভার বি টোল্ড, এটাও যদি লেখো সেটাও কিন্তু বাক্যটা কারেক্ট হবে। তবে আসলে অ্যাডভার্ব গুলো V3 এর পূর্বে বা পরে বসানোই বেটার, তাই আমি এইভাবে লিখলাম যে লেট নট এ লাই বি এভার টোল্ড। আচ্ছা, আবার সবচেয়ে সহজ নিয়ম হলো ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি দেখবা যে সেন্টেন্সে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, তাহলে এই প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে শুরুতে লিখবা ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে যা আছে তাই লিখবা। যেমন ধরো এরকম লেখা আছে যে প্লিজ কাম হিয়ার, কাম হিয়ার। এগুলো আসলে ব্যাড ইংলিশের পর্যায়ে পড়ে, এগুলো চেঞ্জ অফ ভয়েস হয় না, অনেকটা ব্যাড ইংলিশের পর্যায়ে আসে। তবুও যদি এরকম দেয় প্লিজ বা কাইন্ডলি থাকলে তুমি লিখবা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড you are requested to come here, come here। তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলে তার পরিবর্তে আমরা কি লিখব, you are requested টু। আচ্ছা, আর আরেকটা নিয়ম হইলো যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো কখনো ওই যে ব্যক্তিবাচক অবজেক্ট যেগুলো, এই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে কখনো প্রিপজিশন টু, কখনো বা ফর উজ্জ থাকে। যখন ব্যক্তিবাচক অবজেক্টের আগে প্রিপজিশন টু বা ফর উজ্জ থাকে, এই অবজেক্টকে তখন বলা হয় ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ। কি বলে? ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ। হ্যাঁ, তুমি যখন প্যাসিভ করবা তখন ওর পূর্বে কি প্রিপজিশন উজ্জ আছে এটা বসিয়ে দিতে হবে। যেমন আমি তোমাকে এরকম দিলাম যে বাই মি এ শার্ট, আসলে বাংলা করো দেখো, বাই মি আমাকে কিনো এ শার্ট একটি জামা। আমাকে কিনো না আমার জন্য কিনো না আমার কাছে কিনো? আমার জন্য কিনো। এই মি এর পূর্বে তোমার প্রিপজিশন কি আছে? ফর সাইলেন্ট আছে, তাই আছে না? তুমি যখন প্যাসিভ করবা তখন ওই বেটার পূর্বে প্রিপজিশন ফরটা তোমাকে বসায় দিতে হবে। তুমি লিখবা যে লেট এ শার্ট বি বট ফর মি। বট ফর মি, এই যেখানে ফরটা চলে আসলো। লেট এ শার্ট বি বট ফর মি। ভালো করে বুঝতে পারছো? আবার কখনো টু উজ্জ থাকে, বুঝো না এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার এরকম থাকলো যে সেল মি দা পেন, আসলে আমার জন্য কলমটি বিক্রি করো না আমার কাছে কলমটি বিক্রি করো? আমার কাছে। কাছে, কাছে বুঝাতে প্রিপজিশন টু বসে। তাহলে তুমি লিখবা যে লেট Let the pen Let the pen Sold বি sold সোল্ড to me. হ্যাঁ To me. টু মি। ভালো করে বুঝতে পারছো? জি স্যার। এগুলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ অফ ভয়েস। তা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়, তাই না? এখন আমি এই সেন্টেন্সটা আবার উল্টিয়ে দিই, মূলত ভয়েস শেষ, এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। 20 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি করার। হ্যাঁ স্যার 20 বলতেছে মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। এখন আমরা একটু চেঞ্জ করে দেখো, পরে লিখে নেই প্যাসিভ থেকে আমরা এবার অ্যাক্টিভ করব। আসলে যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভালো করে করতে পারছো তারা প্যাসিভ থেকে অ্যাক্টিভ খুব সহজেই করতে পারবে। প্যাসিভ ইনটু অ্যাক্টিভ। আমরা এখন প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস রূপান্তর করব এইভাবে। যেমন ধরো
A letter is written by me. A letter is written by me. তুমি যখন I প্যাসিভ থেকে write a letter. হ্যাঁ প্যাসিভ থেকে তুমি যখন অ্যাক্টিভ করবে তুমি খেয়াল করবে যে এই বাক্যে প্রিপজিশন যুগে অবজেক্ট আছে কিনা। যদি প্রিপজিশন যুগে অবজেক্ট থাকে এই প্রিপজিশন বাদ দিয়ে অবজেক্টকে সাবজেক্ট করবে। হ্যাঁ অবজেক্টকে সাবজেক্ট করব আমরা, তাহলে কি হবে আই। আর এই টু বি ভার্ব অনুযায়ী তুমি টেন্স ফাইন্ড আউট করবা। যদি দেখো শুধু অ্যামিজার আছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, শুধু ওয়াজ ওয়্যার আছে তাহলে পাস্ট ইনডেফিনিট, শ্যাল উইল এর পরে বি আছে তাহলে ফিউচার ইনডেফিনিট। আবার যদি দেখো অ্যামিজারের পরে বিইং আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই টু বি ভার্ব অনুযায়ী তুমি টেন্স ফাইন্ড আউট করবা। এখানে আমরা শুধু ইজ দেখতে পাচ্ছি, মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই হলো আই রাইট। I write a এখন letter. এই প্যাসিভের যেটা সাবজেক্ট ছিল এটাকে অ্যাক্টিভের অবজেক্ট করবা। আই রাইট এ লেটার, তাই না? আই রাইট এ লেটার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। Yes. টিচার আরেকটা দেখো, যেমন এরকম দিছি যে the work has been ডান বাই মি done by, একটু চেঞ্জ করে দেই them, the work has been done by them। তাহলে এই অবজেক্ট প্রিপজিশন বাদ দিয়ে তুমি অবজেক্টকে সাবজেক্ট করো, তাহলে কি হবে? They has done the work. Sir, they have done the work. গুড, they They have, have কারণ এখানে done the থার্ড work. পারসন সিঙ্গুলার ছিল হ্যাজ হইছে, এখন দে তো আর সিঙ্গুলার নয়। সো দে হ্যাভ ডান The ওয়ার্ক। এই নিয়মটা তো বুঝতে পারছো নিশ্চয়ই। জি স্যার। আচ্ছা স্যার এখন একটা স্যার অবজেক্ট বাদ দিয়ে একটা করান তো স্যার। ওয়েট, এই নিয়মটা বুঝতে পারছো সবাই? জি স্যার, এটা এখন আমরা বুঝতে- দেখব যে প্রদত্ত সেন্টেন্সে যদি প্রিপজিশন যুগে অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তে কেমন? যেমন আমি বলছি যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন দেখো এই সেন্টেন্সে প্রিপজিশন যুগে কোনো অবজেক্ট নেই। যখন অবজেক্ট থাকবে না তখন এই সেন্টেন্সটা তোমরা বারবার পড়বে, পড়ে ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে এখানে উপযুক্ত কোন ওয়ার্ডটাকে অ্যাক্টিভেট সাবজেক্ট করা যায়। তুমি যদি এখানে সামওয়ান করো তাহলে হবে সামওয়ান স্পিক্স ইংলিশ অল ওভার দল, সারা বিশ্বে কোনো একজন ইংলিশে কথা বলে। আসলে তো কথা কোনো একজন বলে না, পিপল বলে, জনগণ বলে। এই জন্য আমরা একটা উপযুক্ত এরকম ওয়ার্ড বারবার পড়ে একটা উপযুক্ত ওয়ার্ডকে অ্যাক্টিভেট সাবজেক্ট করব। তাহলে আমি লিখবো পিপল, আর পিপল আর শুধু ইজ আছে, আর মানে কি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম পিপল স্পিক। Is এখানে স্পিক্স হবে না কারণ পিপল হইলো প্লুরাল, তাহলে পিপল স্পিক। এখন এই অবজেক্টকে এই সাবজেক্টকে অবজেক্ট করো, পিপল স্পিক ইংলিশ। এখন এই যে অতিরিক্ত অংশ যা লাস্টে আছে ওরা লাস্টে বসায় দাও যে অল ওভার all over the world. দা ওয়ার্ল্ড। আবার যেমন দেখো, হ্যাঁ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড। আবার যেমন দেখো, রোম ওয়াজ নট বিল্ড ইন এ বিল্ট ইন এ ডে। রোম শহর একদিনে তৈরি হয়নি। The Romans are not built Rome in a day. রোম শহর একদিনে তৈরি হয়নি। এখন এই রোম শহরটা কে তৈরি করেছে? নিশ্চয়ই রোমবাসী। রোমানসরা। তাহলে দা রোমান্স। হ্যাঁ, Did not build Rome in a day. দা রোমান্স। যেহেতু ওয়াজ নট আছে তাহলে পাস্ট ইনডিফিনিট আমাকে লিখতে হবে ডিড Did নট। not. আর ডিড নট বসালে এই মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, ডিড নট sir. বিল্ড, বি Build. আই এল D. আই এল ডি, বিল্ড রোম ইন এ ডে। In a day. হ্যাঁ, ইন এ ডে। আরেকটা एग्जांपल দেখো, যেমন খেয়াল করো যে a tree বা the tree দেই, the tree has been uprooted, the tree has been uprooted। uprooted মানে সমূল উৎপাটিত হয়ে যাওয়া, গোড়া সহ উল্টে ফেলা।
এখন একটা গাছ আসলে কোনগুলোকে বলা হয় যেগুলো ফল ধরে, বড় গাছ। এখন কোনো মানুষের পক্ষে তো এই হ্যাঁ, বড় স্যার। গাছটাই না তোলা সম্ভব না। এটা তোমার স্ট্রং স্যার। চারা স্যার, গাছ ঝড়- যেগুলা, এগুলা তুলতে পারো। তাহলে তুমি এখানে সাইক্লোন দিতে পারো, টর্নেডো দিতে Storm. পারো, সুনামি দিতে পারো, স্ট্রং ওয়াইন্ড দিতে পারো, স্টর্ম দিতে পারো, ফ্লাড দিতে পারো। এরকম একটা ওয়ার্ডকে তুমি সাবজেক্ট হিসেবে গ্রহণ করো। আমি হয়তো দিলাম যে দা স্ট্রং ওয়াইন্ড, তীব্র বাতাস, অথবা দা ফ্লাড, অথবা সাইক্লোন, অথবা সুনামি। এরকম একটা ওয়ার্ডকে তুমি এখানে সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে। তুমি ফ্লাড দিতে পারো, স্টর্ম দিতে পারো, সুনামি দিতে পারো দিয়া। এখন দেখো হ্যাজ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ uprooted Uprooted by অবজেক্টকে সাবজেক্ট করো। uprooted the tree। বুঝতে পারছো? ভালো করে বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন দেখা গেল যে এমন বাক্য ব্যবহার করেছে যে বাক্যে ওইরকম উপযুক্ত কোনো ওয়ার্ডকে অ্যাক্টিভেট সাবজেক্ট করা যাচ্ছে না। যেমন ধরো এরকম লেখা আছে যে ওয়ার্ক ইজ ডান। এখন দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়েছে। এখন এই কাজটা যে কেউ করতে পারে। এরকম যদি থাকে সেই ক্ষেত্রে তুমি সামওয়ান, সামবডি এরকম একটা ইনডেফিনিট প্রোনাউনকে সাবজেক্ট করো। সামওয়ান, তাহলে অ্যামিজার আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে সামওয়ান ডাজ দা ওয়ার্ক। সামওয়ান ডাজ দা ওয়ার্ক। বুঝতে পারছো? এই হলো তোমার চেঞ্জ অফ ভয়েস। স্যার কান্ট্রি ইজ লাভড, এটার অ্যাক্টিভ কি হবে? কান্ট্রি ইজ লাভ, তাহলে দা কান্ট্রিম্যান লাভ, দা কান্ট্রিম্যান লাভ। স্যার প্যাট্রিয়ট দিলে হবে না? দা প্যাট্রিয়ট দিলে হবে, এ প্যাট্রিয়ট দিবা। এ Sir, প্যাট্রিয়ট everybody লাভ হিজ কান্ট্রি। আচ্ছা, এই হলো ভয়েস। এরপরে কত বলছি? আচ্ছা, এখন কয়েকটা ভয়েস কি তোমাদের করতে দিব? then প্র্যাকটিস করবা? আচ্ছা, আমি এক কাজ করি, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ অর প্যাসিভ, ঠিক আছে? জি স্যার। আমরা আগে, হ্যাঁ, মানে আমি ওটা লিখে দিব না, আমি কিন্তু ওই ব্র্যাকেটে লিখবো না যে এটা অ্যাক্টিভ করবা না প্যাসিভ করবা। উপরে আমি ডাক লিখে দিব চেঞ্জ ইনটু অ্যাক্টিভ অর প্যাসিভ। যদি প্যাসিভ থাকে তাহলে তুমি অ্যাক্টিভ করবা, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করবা। আমি উপরে এরকম ভাবে লিখে দেই যে চেঞ্জ ইনটু অ্যাক্টিভ অর প্যাসিভ। মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করবা আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করবা। যেমন এক নম্বরে লেখা আছে মিল্ক দা কাউ। মিল্ক দা কাউ। 2 নাম্বার, স্যার এটা কি আমরা করব? হ্যাঁ করো, এখনই করো, নগদেই তোমরা প্র্যাকটিস করো আর আমি এখনই অ্যানসার বলে দেব। ঠিক আছে স্যার। হ্যাঁ, টেক কেয়ার of your health. The thief was arrested. The thief was arrested. Fire burnt the shed. Panic seized the writer. Panic seized the writer. স্যার লাস্টের তার একবার একটু বলেন তো। প্যানিক, আতঙ্ক মানে ভয়। প্যানিক সেজড, SEIZED, সেজড দ্য রাইটার মানে আতঙ্ক বা ভয় লেখককে ঘিরে ধরলো। হু উইল হেল্প মি? হু উইল হেল্প মি? Whom has he punished? Whom has he punished? বাঁশি বাজায় কে? এই ডিস্টার্ব করো না, কে জানে শব্দ করো, এটা করো না, তাহলে সবারই ডিস্টার্ব হয়। Whom has he punished?
এই গান বাজায় কে? ডিস্টার্ব করতেছে। Who is going to স্যার ওরে বার করে দেন। open a bank account? স্যার শব্দ করতেছে স্যার। কানে লাগে স্যার, কানে। He is going to open a bank account. আর কান ফাটে গেল। এই শব্দ করে কে? She, her. স্যার একজন অভি নামে একজন করতেছে শব্দ। এই শব্দ করলে এখান থেকে কিন্তু বের করে দিবে, তখন ঝামেলায় পড়বে। She hurt herself. তোমরা এই কয়েকটা প্র্যাকটিস করো। She hurt, H-U-R-T. Hurt herself. প্রথমটা milk the cow, 2 নাম্বার take care of your health, 3 নাম্বার the thief was arrested, 4 নাম্বার fire burnt the shed, 5 panic seized the writer, 6 who will help me, 7 whom has he punished, 8 he is going to open a bank account, 9 she hurt herself. স্যার হয়েছে স্যার? হয়েছে? হয়নি। না স্যার, কিছুক্ষণ আচ্ছা পরে। আচ্ছা করো। যার লেখা হয়েছে সে একটু রিভাইজ করো, দেখো ঠিক আছে কিনা, আর এর মধ্যে বাকিরা করে ফেলো। The bank account is going to be open. By whom will help me? স্যার হইছে? হয়েছে? না স্যার, স্যার হয়েছে স্যার? হইছে স্যার। আচ্ছা, এখন আমি সমাধান করি, তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও। জায়গা তো নেই, পাশে লিখে দেই। যেমন মিল্ক দ্য কাউ, গাবিতে দোয়াও, এটা কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? Let the cow be milked. লেট দা Cow be milked. be Be milked. milked. Let the cow be milked. হয়েছে না? জি স্যার। আচ্ছা, আবার স্যার পরেরটা হলো দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ। তাহলে তুমি Let your লিখবা, health be took care of. হ্যাঁ, let your health be Took care of. taken, past participle যে মানে taken. হ্যাঁ, taken care of, care of। কেউ যদি নিয়ম ছাড়াও করে যে your health should be taken care of, সেটাও কিন্তু হবে। তুমি যদি এরকম ভাবে লেখো যে এটা নিয়ম ছাড়া, your health, এটা লিখে নাও, should be taken care of। হ্যাঁ, এরকমও যদি লেখে সেটাও কারেক্ট, যে your health should be taken care of। কে বুঝো নাই সেটা আবার বলো তো দেখি। আচ্ছা বুঝছি।
বুঝছো? জি স্যার। আচ্ছা, যেহেতু জায়গা নেই উপরের দুইটা মুছে দেই না, আমি অ্যানসারটা উপরে হ্যাঁ, স্যার। লিখতে স্যার পারি। দুইটাই দুইটাই হয়েছে হ্যাঁ, তাহলে মুছে দেই, অ্যানসারটা আমি উপরে লিখতে পারি। পরেরটা দেখো, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। চোরটি গ্রেপ্তার হয়েছিল। এখন এই চোরকে গ্রেপ্তার করতে পারে। আমি স্যার, যদি চোর ধরি তাহলে বলবো আরিফ স্যার ধরছে, তুমি ধরলে বলবো আমাকে ধরেছে, র‍্যাব যদি ধরে তাও বলবে ধরেছে। এখন গ্রেপ্তার করার ক্ষমতা অনলি পুলিশের আছে, তাহলে তুমি কি লিখবা? পুলিশ, দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। পুলিশ অ্যারেস্টেড, যেহেতু ওয়াজ আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে অ্যারেস্টেড, Please arrested the thief. অ্যারেস্টেড দা থিফ, পুলিশ অ্যারেস্টেড দা থিফ। জি স্যার আচ্ছা, আবার পরেরটা দেখো, পরেরটার মধ্যে একটু ভেজাল আছে, 4 নাম্বারটা। স্যার, 4 কথা নাম্বারে রিপিট আসতেছে স্যার। জি স্যার হ্যাঁ কথা রিপিট আসতেছে। হ্যাঁ, আমিও দেখি এখন নেটের ডিস্টার্ব প্রতিভা সরকারের থেকে। ফায়ার বার্নড দ্য শেড। এখন আগুন, হ্যাঁ, এই শেড মানে ছাউনি, আগুন ছাউনিটাকে জ্বালিয়ে দিল। তাহলে আমি কি লিখবো? The shed. ফায়ার বার্নড দ্য শেড, আর একটু দেই, তাহলে তুমি কি লিখবা? দ্য Shed স্যার শেড শেড ওয়াজ was burned. BURNT, বার্ন। দ্য শেড ওয়াজ বার্ন। এখানে বাই ফায়ার লেখার আর দরকার নেই, না লেখাটাই বরং তোমার বেটার, যে দ্য শেড ওয়াজ বার্ন, ছাউনিটি পুড়ে ছাই হয়েছিল বা পুড়ে গিয়েছিল। স্যার লিখলে কি ভুল হবে? লিখলে কি ভুল হবে? আর লেখলে ভুল হয় না, তবে না দেওয়াটাই বেটার। কিছু কিছু ক্ষেত্র আছে এরকম, যেমন আরেকটা এক্সাম্পল আমি উপরে দেখাচ্ছি, স্যার ওই বাই লাভ ফাইন্ড সিস্টেম। লিখছি তাই তো হলো না। বাই ফায়ার লেখার দরকারই নেই, ওইটা দিও না। আরেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি অতিরিক্ত, যেমন আমি যদি এরকম ভাবে লিখি যে circumstances obliged বাংলা me, একটু বলবেন, বোঝাচ্ছে না। CIRCUMSTANCES, circumstances মানে পরিস্থিতি, circumstances obliged me to go there, পরিস্থিতি আমাকে সেখানে যেতে বাধ্য করলো। circumstances, CIRCUMSTANCES, circumstances obliged me to go there, পরিস্থিতি আমাকে সেখানে যেতে বাধ্য করলো। এখানে মি হইল অবজেক্ট, এটাকে তুমি সাবজেক্ট করলা। আই obliged আছে মানে past indefinite tense, তাহলে I was obliged obliged to go there, to go there. to go there। এখানে তোমার এই বাই সার্কামস্ট্যান্সেস না লেখাটাই বেটার, এটা তোমরা লিখবে না। যে কেউ কিন্তু এরকম বলে না যে পরিস্থিতি কর্তৃক আমি সেখানে যেতে বাধ্য হয়েছিলাম, সবাই নরমালি বলে যে আমি সেখানে যেতে বাধ্য হয়েছিলাম। তো এখানে বাই সার্কামস্ট্যান্সেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, আগের বাক্য এরকম বাই দ্য ফায়ার লেখার কোনো প্রয়োজন নেই। জি স্যার। আচ্ছা, পরেরটা দেখো 5 নাম্বার। 5 নাম্বার লেখা আছে প্যানিক সেজড দ্য রাইটার। প্যানিক মানে আতঙ্ক বা ভয়, সেজ মানে ঘিরে ধরা, দ্য রাইটার মানে লেখক। আতঙ্ক লেখককে ঘিরে ধরলো, তাহলে তুমি কি স্যার, লিখবা? দ্য রাইটার The writer was seized by panic. সিস্ট উইথ স্যার, সিস্ট উইথ, রাইটার সিস্ট ওয়াজ, উইথ প্যানিক, হ্যাঁ ওয়াজ সিজড। উইথ স্যার। গুড, উইথ হবে এখানে, কিন্তু বাই হবে না। সিজ থাকলে পরে উইথ প্রিপোজিশন বসে, উইথ প্যানিক। এটা গেল। দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। 6 নাম্বার দেখো, হু উইল হেল্প মি। তাহলে হু থাকলে পরে এখানে অন্য কোনো ভার্ব নাই, সো বাই হুম লিখতেই পারি আমি, তাই না? জি স্যার বাই হুম উইল, এরপরে সাবজেক্ট এই মি, এটাকে সাবজেক্ট করো, বাই হুম উইল আই, আর ফিউচার ইনডিফিনিট টেন্স অতিরিক্ত I. বসবো তোমার বি, তাই না? বি বাই হুম জি উইল স্যার আই বি Help. হেল্প। প্রশ্নবোধক চিহ্ন। হয়েছে। হয়েছে? হ্যাঁ স্যার। জি Good. স্যার এরপরে দেখো এখানে লেখা আছে হুম হ্যাজ হি পানিশড, সে কাকে শাস্তি দিয়েছে। তাহলে হুম তো অবজেক্টিভ ফর্ম, এটার সাবজেক্টিভ ফর্ম লেখলা যে হু। হু হ্যাজ তাহলে কোন টেন্স আছে? পারফেক্ট টেন্স। তাহলে হু হ্যাজ সকল পারফেক্ট টেন্সে বসে কি? বিন। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, বিন জি স্যার হয়েছে। পানিশড বাই বাই হিম। বাই প্রশ্ন হিম এই সাবজেক্টের অবজেক্ট করলা বাই হিম। হইছে?
জি স্যার। আর তারপরে নিয়মটা হলো যে এই যে হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এই যে আই এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো যদি থাকে টু পর্যন্ত ঠিক রেখে বি লিখতে হয়, তাহলে অবজেক্ট কারা? এ ব্যাংক অ্যাকাউন্ট। account. এ ব্যাংক অ্যাকাউন্ট। এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু পর্যন্ত ঠিক রেখে অতিরিক্ত দিলে বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন, ওপেনড জি, বাই স্যার। এর অবজেক্টিভ বাই ফর্ম হিম। হিম, রাইট? হইছে। লাস্ট ওয়ান দেখো, হয়েছে? এটা হয়েছে? জি স্যার। হ্যাঁ, থ্যাংক জি, ইউ, স্যার। অনেক ভালো বুঝেছো। আবার শি হার্ট হারসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, আমরা জানি যে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, এগুলো কিছুই করতে হয় না, শুধু টেন্স না। অনুযায়ী ভার্বের প্যাসিভ করতে। তাহলে তুমি লিখবে শি Verb এ। ওয়াজ, She ওয়াজ হইলো কারণ She দেখো was hearted. এটা যদি প্রেজেন্ট টেন্স হইতো শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হার্টের সাথে এস বেস হইতো। হার্টের কিন্তু তিনটা ফর্মে, হার্ট হার্ট হার্ট, তাহলে শি ওয়াজ হার্ট Hearted বাই herself. হারসেলফ, by শি ওয়াজ হার্ট বাই হারসেলফ। হয়েছে? জি স্যার। আচ্ছা, জি তাহলে আমরা স্যার। আজকে একটা ভুল গেছে। একটা ওটা ব্যাপার না। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে ভয়েসের কোন ক্লাস যে নিয়ে। ওই আজকে উইকের বাবারা জায়গায় এই পাই। পর্যন্তই থাকে, এটা নেক্সট ক্লাসে আবার তোমাদের যেগুলো সমস্যা সেগুলো নিয়ে আবার আলোচনা করব, কেমন? তাহলে স্যার সবাই আজকে বিকেল বিকেল হ্যাঁ বাবা, বিকেল আসবে ক্লাস লাইভে। বিকেলে ক্লাস তো তো কি দিব সোমবার, স্যার। সোমবার দিন আছে। আর এই সপ্তাহে তো রুবেল স্যার ক্লাস নিল না। ও রুবেল স্যারের বাবা অসুস্থ, বুঝছো, ওই জন্য উনি একটু ঢাকাতে দৌড় পারতেছেন, সামনের সপ্তাহে ক্লাস নেবেন। ওনার ও। ফাদার মানে খুব সিরিয়াস অসুস্থ, যার জন্য যে স্যার আসতে পারেনি। সামনের সপ্তাহে ইনশাল্লাহ উনি নেবেন। আর আমার ক্লাস আবার আছে সোমবার দিন বিকেল। এমনি বৃদ্ধ মানুষ তো, তোমার নানা বিধে এমনি সমস্যা, হাসপাতালে ভর্তি আছেন, বয়স্ক মানুষ। বাবাজিরা, মামনিরা, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।